আজকের এই যুক্তিতর্কের অনুষ্ঠানে আমন্ত্রিত প্রত্যেক অতিথিদেরকে আমার শুভেচ্ছা দিয়ে ফাইল ডাকাতি থেকে লজিক্যাল তরজায় বিধানসভার ভোট করানারে দরজায় কেউ মন্দির করে কেউ দেখে বাবরি, শেষে কার ফাঁকা প্লেট কার পাতে রাবড়ি। স্বাভাবিকভাবেই পার্থদা প্রথমে মাঠে নেমে বেশ কিছু বল খেলেছেন এবং খেলতে গিয়ে পার্থদা প্রথমে একটি কথা বলেছেন, আমার বিধানসভার একসময় সহকর্মী বলে, আমি স্বাভাবিকভাবেই কোনো তীব্র আক্রমণ না করে শুধু এইটুকু পার্থদাকে বলবো যে আমাদের কোনো রথযাত্রা হচ্ছে না, যেটা হচ্ছে সেটা পরিবর্তন যাত্রা। ফলে এই প্রসঙ্গে পার্থদার ওই কবিতাটা যে কাজে লাগছে না সেটা একটু পার্থদাকে স্মরণ করিয়ে দিতে চাই। এরপরে আমি যে কথাটা বলবো যে পার্থদা কিছু বিষয় তুলেছেন, তার মধ্যে একটি বিষয় অবশ্যই 150 জন মারা গিয়েছেন বলে তিনি বলেছেন। আমি পার্থদাকে অনুরোধ করব, একজনেরও ডেথ সার্টিফিকেটে সরকারিভাবে এসআইআর মৃত্যু হয়েছে এইটুকু শুধু আপনি দেখিয়ে দিন, তাহলে আমি আমার রাজনীতি থেকে অব্যাহত নিয়ে নেব। পার্থদা, এইটুকু আপনার কাছে আমি অনুরোধ করব। দুর্ভাগ্যবশত পার্থদা বাংলা, বাঙালি, পরিযায়ী শ্রমিক ইত্যাদি অনেক কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার সাথে সহমত হতে পারেন নাও হতে পারেন, যে বাংলা এবং বাঙালিকে শ্মশানে পাঠিয়েছে এই তৃণমূল কংগ্রেসের শাসন, যে বাংলা এবং বাঙালির রবীন্দ্রনাথ নজরুলের সময়কাল থেকে আজকে যখন অনুব্রত আরাবুলের সময়কালে উপস্থিত হয়েছে, আর যাই হোক তৃণমূল কংগ্রেসের মুখে বাংলা এবং বাঙালির স্বাভিমানের কথা আমার অন্তত মনে হয় না খুব একটা গ্রহণীয় বলে। পার্থদা বলেছেন বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের কথা। পার্থদা হয়তো মনে আছে যে বেলডাঙ্গায় যাকে ঘিরে প্রায় তাণ্ডব নৃত্য চালানো হলো এবং শুক্রবারের কথা, বিশেষ সম্প্রদায় তাদের উত্তেজনার কথা, ভাঙচুরের কথা, এবং সর্বশেষে পুনের ঘটনায় আপনারা দেখেছেন যারা চোখে জল ধরে রাখতে পারেনি, পরবর্তীকালে তারা পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছেন, কারণ তাদের যে রাজনীতি সেই রাজনীতির সাথে পুনের ঘটনাটা ঠিক খাপ খায়নি। আর পার্থদা বিভিন্ন বিষয়গুলো তুলেছেন, তার মধ্যে একটি বিষয়, আমি জানি না পার্থদার বক্তব্য শোনার পরে রাকেশ রোশন চাঁদ থেকে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে এসে পৌঁছেছেন কিনা আমি বলতে পারবো না, কারণ আমি এই ধরনের বক্তব্যগুলোকে একটু বাইপাস করতে চাই, এবং চাই বলেই আমি পার্থদাকে শুধু একটু এই কথা স্মরণ করিয়ে দিতে চাই, বাংলার মাটি আর তৃণমূলের মাটি এক নয়। ফলে যে এই রাজ্যে ধর্মকে নিয়ে রাজনীতি যদি কেউ শুরু করে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি রেড রোডের নামাজ পড়া থেকে শুরু করে এখানে ইমাম ভাতা দেবার মতন একটি ভাতা ধর্মের সাথে জড়িয়ে রেখে যেটা শুরু করেছিলেন, সেটা আজকে অনেকটা সুদূর প্রসারী হয়েছে। তার কারণ একমাত্র মমতা ব্যানার্জি বলে আমি মনে করি। এবার সোজা চলে আসি মূল বিতর্কে। আসল কথা, বাংলার এখন যা পরিস্থিতি, সত্যি কথা বলতে কি ছন্দ আমি ঠিক খুঁজে পাই না, এবং আমি বিধানসভার অভ্যন্তরেও পারতপক্ষে কাউকে উদ্ধৃতি করে কিছু বলি না। এখন অনুব্রত আরাবুল যদি এখন রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিয়ে তারা বোঝানোর চেষ্টা করে তারা রবীন্দ্রনাথের সুযোগ্য বংশধর, সেটা যেরকম লাগবে, ঠিক একইভাবে অনেকেই আছেন নানা মনীষীর উদ্ধৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তারা কত মহান। আমি সেই রাস্তায় যাই না বলে আমি একটু চেষ্টা করব লজিক্যালি ব্যাখ্যা করবার আজকের রাজনীতিতে একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে আমি কিভাবে দেখি। দেখুন, 12টি রাজ্যে এসআইআর হচ্ছে। একমাত্র রাজ্য যে রাজ্যে এই এসআইআরকে সামনে রেখে প্রায় একটা ভয়ঙ্কর আলোড়ন সৃষ্টি হয়েছে, এবং এই আলোড়ন সৃষ্টি হওয়ার পেছনের কারণটা আমাদের মনে হয় একটু ভাবনা চিন্তা করবার দরকার আছে। আমরা একথা মনে করি যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, যেটা শেষ লাইনে লিখেছেন যে শেষে কার ফাঁকা প্লেট কার রাবড়ি, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে পশ্চিমবঙ্গের
এবারের বিধানসভা নির্বাচন পূর্ববর্তী নির্বাচনের থেকে আলাদা। আমি মনে করি যে পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচন আমার পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ যে একটি লাইনে বলেছেন এই নির্বাচন হচ্ছে ফাইট ফর সিভিলাইজেশন টু সেভ ওয়েস্ট বেঙ্গল। ফলে যেখানে পশ্চিমবঙ্গের সভ্যতা সংস্কৃতি কৃষ্টির রক্ষার যখন এই লড়াই নেহাতি দুটো তিনটে রাজনৈতিক দলের ক্ষমতা দখলের লড়াইয়ের সাথে মিলিয়ে না ফেলাটাই উচিত বলে আমি মনে করি। এবার সেই নির্বাচনকে সামনে রেখে যে এসআইআর এবং এসআইআরকে রোকবার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মরিয়া প্রচেষ্টা কেন? আমার ব্যক্তিগত ধারণা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা উপলব্ধি করতে পেরেছেন যে পশ্চিমবঙ্গ তার হাত থেকে বেরিয়ে যেতে চলেছে। ফলে শেষ বেলায় তিনি এমন কতগুলো জিনিস করছেন যার সাথে সাধারণভাবে মুখ্যমন্ত্রীর মতন একটা সম্মানীয় পদ, সেই পদের কোনো সাযুজ্য থাকে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করেছেন। প্রথম থেকে তার একটাই লক্ষ্য ছিল যে এসআইআর নিয়ে একটা বিপরীত মুখী মানসিকতা তৈরি করো, জনগণের মধ্যে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করো, যার মধ্যে দিয়ে এই এসআইআর যাতে সঠিকভাবে এখানে সম্পন্ন না হয় তার ভয়ঙ্কর একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টার একটা বড় কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার এপিডেভিটে লিখেছেন যে 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী তিনি চান যে 26-এর বিধানসভা নির্বাচন হোক। এইটা করতে গিয়ে তিনি কতগুলো তথ্যের কারচুপি করেছেন এবং যেভাবে মিথ্যার মায়াজাল তৈরি করেছেন সেগুলোর প্রত্যেকটিকে আমি অ্যাড্রেস করতে চাই। তিনি বলেছেন যে ভোটারদের নাম কাটা হবে, সংখ্যালঘুদের নাম কাটা হবে, গরিব মানুষকে নাম কাটা হবে। তথ্য কোথায়? তিনি তথ্য দেননি। ঠিক যেভাবে তথ্য দেননি দিল্লিতে বঙ্গভবনে তার সাথে সঙ্গী সাথী যারা ছিলেন তাদের ঘরে ঢুকে পুলিশ সার্চ করেছে, তার কোনো সিসিটিভি ফুটেজ কিন্তু আমরা খুঁজে পাইনি। আপনাদেরকে কয়েকটি রাজ্যের উদাহরণ দিই। আমাদের পশ্চিমবঙ্গে 10 কোটির কাছাকাছি মানুষ আছে, 294টি বিধানসভার সিট রয়েছে। অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ এই ভোটার এএসডি লিস্ট তার নাম উঠেছে প্রায় 59 লক্ষ। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির ভাষায় যাদের নামগুলোকে কেটে দেওয়ার চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন। আচ্ছা, আরেকটি রাজ্য তামিলনাড়ু, সেখানে কত? সেখানে 8 কোটি মানুষ রয়েছে, নাম বাদ গিয়েছে 97 লাখ, অর্থাৎ পশ্চিমবঙ্গের থেকে প্রায় দ্বিগুণ। উত্তরপ্রদেশ কত নাম বাদ গিয়েছে? ভারতীয় জনতা পার্টির সরকার 2.89 করোড়, অর্থাৎ প্রায় 3 কোটিরও বেশি মানুষ নাম বাদ গিয়েছে। গুজরাট, ভারতীয় জনতা পার্টির সরকার, এসডি লিস্টে কত নাম এসছে? 74 লাখ। কেরালা, লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, কত নাম এসছে এসডি লিস্টে? 24 লক্ষ। আমি এই 5-6টি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে পশ্চিমবঙ্গ যদি টার্গেট হতো তাহলে গুজরাট, সেখানে 74 লক্ষ নাম কি করে এসডি লিস্টে আসলো? উত্তরপ্রদেশে 2.89 করোড় এই নাম কি করে সেখানে লিস্টে আসলো? সেখানে তো কোনো টার্গেটেড পপুলেশন, টার্গেটেড কাস্ট, টার্গেটেড রিলিজিয়ন এগুলো তো নেই। তাহলে নাম যদি বাদ দেওয়ার একটা পরিকল্পিত চক্রান্ত থাকতো, সেই চক্রান্তে এই তথ্যগুলো আসলো কি করে? আমি আপনাদের এখানে বলবার সময় খুব সুন্দর করে আমাদের সম্মানীয় পার্থদা বলছিলেন, কি বলছিলেন? লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিকের সাথে আর যাই হোক তৃণমূলের যে খুব একটা যোগাযোগ আছে বলে আমার অন্তত মনে হয় না। পার্থদা খুব সঠিকভাবে বলেছেন যে ঠাকুর আর টেগোর এটা যে আলাদা করা সম্ভব, সেই সম্ভাবনা হচ্ছে খুব সহজেই করা সম্ভব,
কিন্তু এই সহযোগিতা তো রাজ্যের সরকার করতে চায়নি। তাদের প্রথম থেকেই মাথায় ছিল যে আমাদের কনফ্রন্ট করতে হবে, আমরা কিছুতেই কমপ্লায়েন্স করব না। অর্থাৎ কেওয়াস সৃষ্টি করাই ছিল এই রাজ্যের প্রধান বিরোধী দলের মুখ্য কাজ। আমি আপনাদেরকে বলছি লজিক্যাল ডিসক্রিপেন্সি কি। 7 জন ব্যক্তি তাদের 100 জনেরও বেশি ভোটারের অভিভাবক হিসাবে দেখানো হয়েছে। বারাবণী 283 নম্বর বিধানসভা কেন্দ্রে একজন ব্যক্তি 389 জন ভোটারের বাবা হিসাবে দেখানো হয়েছে। বিধানসভা কেন্দ্র 169 বালি, সেখানে একজন ব্যক্তিকে 310 জন ভোটারের বাবা হিসাবে দেখানো হয়েছে। আমি এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি। আচ্ছা, এগুলোকে লজিক্যাল ডিসক্রিপেন্সি না বলে এগুলোকে কি বলবো, লজিক্যালি জাস্টিফাইড, রাক্ষস শাসনের চাঁদে পাঠানোর মতন? ফলে নির্বাচন কমিশন যা করেছে সেই অনুযায়ী, অর্থাৎ আপনারা যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, সেই প্রক্রিয়ায় যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ড্রাফট ভোটার লিস্টে নাম তোলার জন্য অহেতুকভাবে অন্যের আইডি কার্ড নাম ব্যবহার করে নাম তোলা হয়েছে। ফলে যাদের ভোটার লিস্টে নাম থাকার কথা নয় তাদের নামও ভোটার লিস্টে এসছে, ড্রাফট ভোটার লিস্টে এসছে, যাদের হয়তো আসার কথা ছিল অ্যাবসেন্ট বা শিফটেড বা ডেথ বা নট ফাউন্ডেড। ফলে এই জিনিস চলেছে পশ্চিমবঙ্গে। পার্থদা একটা কথা বলেছেন একটু, সেটা হচ্ছে যে উনি বলছেন যে বোস পরিবারের লোক লাইনে দাঁড়াবে। ঠিকই তো, বোস পরিবারের লোক লাইনে দাঁড়াবে কেন? কিন্তু বোস পরিবারের লোক লাইনে কেন দাঁড়াচ্ছেন এটা উনি বলেননি। এখানে বোস পরিবারের লোক যে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, সেই এনুমারেশন ফর্মে তার যে লেফট কলাম আছে সেই কলামটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে তিনি ফর্ম সাবমিট করেছেন। ফলে এআই তো এটা জানতো না যে বোস পরিবারের এই বিখ্যাত ব্যক্তি যিনি যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্ম সম্পূর্ণভাবে ফিল আপ করতে পারেননি। সে টুটু বসুর থেকে শুরু করে মোহাম্মদ শামী বেরিয়ে এসে কি বলেছিলেন? তিনি বাইরে বেরিয়ে এসে বলেছিলেন যে কারণে ডাকা হয়েছে সেটা ঠিক এবং আমাকে যতবার ডাকবে আমি ততবার আসব। দুর্ভাগ্যের বিষয়, ন্যারেটিভ তৈরি করতে গিয়ে এরা কেন ডাকা হয়েছে এই প্রশ্ন নিয়ে বারবার করে উল্লাস করেছেন, কিন্তু কি কারণে ডাকা হয়েছিল সেটা কখনো প্রকাশ করা হয়নি। এরকম অসংখ্য আমরা ফ্যাক্ট চেক করে দেখেছি যে বিভিন্ন কারণবশত অনেক বিখ্যাত ব্যক্তিরও হয়তো কোনো মাইনর মিস্টেক্স ইত্যাদি তৈরি হওয়ার কারণে এই ধরনের ডাক পেয়েছেন, যেটাকে নিয়ে ওনারা একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করেছিলেন। একটা হচ্ছে হয়রানির, আরেকটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায় এই সমস্ত নিয়ে। আসলে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে একজন বাবার 400 ছেলে মেয়ে যদি দেখানো হয় সেটাকে লজিক্যালি জাস্টিফাইড যাতে করানো যায়, অনুপ্রবেশকারীদেরকে যাতে রক্ষা করা যায়, তার জন্য এই ন্যারেটিভ তৈরি করা হয়েছে। এবং এই ন্যারেটিভ তৈরি করতে গিয়ে আমরা দেখেছি আমাদের এই রাজ্যে প্রথম যে জিনিসটি আমরা বলি সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের সরকারের মোটিভ কি ছিল। ইলেকশন কমিশনকে আমরা কাজ করতে দেব না, ইনস্টিটিউশনাল নন কোঅপারেশন ওয়াজ দ্য স্টেট পলিসি। ফলে সামগ্রিকভাবে নির্বাচন কমিশনের একা সমস্ত সিস্টেমটা হচ্ছে রাজ্যের সরকারের আধিকারিকদের দিয়ে তৈরি। ফলে সঠিক বিএলও না দেওয়া, সঠিক সময়ে বিএলওদেরকে অ্যাপয়েন্ট না করা, যারা সরকারি কর্মচারী তাদের বদলে দিয়ে অঙ্গনারী কর্মী, স্বাস্থ্যকর্মী ইত্যাদিদেরকে দিয়ে দেওয়া, দ্যাট ওয়াজ দ্য পলিসি। তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করেছিলেন প্রথম দিন থেকে যে এসআইআরকে কাজ করতে দেওয়া হবে না, বা এসআইআর সঠিকভাবে যাতে না হয় তার প্রচেষ্টা। সেকেন্ড, ম্যানুফ্যাকচারিং ফিয়ার অ্যাজ আ পলিটিক্যাল টুল। আমি অলরেডি বলেছি, সুমনদা বলবার সময় বলেছেন যে থ্রেট কালচার, সে বিএলওদেরকে থ্রেট দেওয়া হোক, জনগণকে থ্রেট দেওয়া হোক, নির্বাচন কমিশনকে থ্রেট করা হোক, সব চালিয়েছে, ফ্রম অবস্ট্রাকশন টু ইন্টিমিডেশন। অর্থাৎ থ্রেট কালচারে যখন কাজ হলো না তখন ভাঙচুর করো, সে বেলডাঙ্গা হোক, সে ফারাক্কা হোক, এবং তাদেরকে গলায় মালা পরাও। এবং লাস্টলি যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, এই যে আমাদের ফেডারেল স্ট্রাকচারে একজন প্রশাসনিক প্রধান
তিনি একজন স্টেট রিপ্রেজেন্টেটিভ না হয়ে তিনি পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ হয়ে যেভাবে রাজীব কুমার, আলাপন বন্দ্যোপাধ্যায়, নন্দিনী চক্রবর্তী যারা এই সরকারের তোষামত করেন তাদের পাশে দাঁড়িয়ে তিনি যে কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করবার চেষ্টা করেছেন, আজকে তার মুখটা আরেকবার কিছু হলেও পুড়েছে বলে আমি শুনেছি। 7 জন সাসপেন্ড, 4 জন আবার সাসপেন্ড হয়েছে। সুমনদা ঘড়ি দেখছে, আমিও একটু বেশি সময় নিয়ে নেওয়ার জন্য আমি দুঃখিত। শেষ কথা বলবো আমার পক্ষ থেকে, আমি প্রথম দিন থেকে বলেছি যে ভোটার লিস্ট হচ্ছে আমাদের ডেমোক্রেসির পূর্ণ একটি সবথেকে বড় কম্পোনেন্ট। আর সেখানে দাঁড়িয়ে স্বচ্ছ ভোটার তালিকা, স্বচ্ছ সরকার তৈরি করতে পারে। সেই স্বচ্ছ সরকার অনুপ্রবেশকারী মুক্ত সরকার হোক, সেই স্বচ্ছ সরকার ডেথ ভোটার, অ্যাবসেন্ট ভোটার, শিফটেড ভোটার মুক্ত তালিকার থেকে তৈরি হোক। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বাসীর কামনা বলে আমি মনে করি। এইটুকু কথা বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.